একজন মা বাবার জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার সন্তান। সন্তান হলো সেই অদৃশ্য শব্দ যা শুনলে নিঃশব্দ হৃদয় মৃদু হাসে। সন্তান হলো আশা আর ভরসা, জীবনের অন্ধকারে প্রথম আলো। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন is injurious to health. It causes cancer. উইসপারিং টেলসে আপনাকে স্বাগতম। আমি রঞ্জিতা। আজ আপনাদের জন্য নিয়ে এলাম শ্রদ্ধেয় বিকাশদের সৃষ্ট গল্প সন্তান। লেখক বিকাশদের জন্ম আসামের রেল শহর বদরপুরে। লেখকের গল্প প্রথম প্রকাশিত হয়েছিল 1989 সালে লিটল ম্যাগাজিনে। উত্তর পূর্ব সহ কলকাতা, দিল্লি, মুম্বাই এসব বিভিন্ন জায়গা থেকে প্রকাশিত গল্পের সংখ্যা এখন পর্যন্ত প্রায় 175। ইতিমধ্যে 13টি চ্যানেল থেকে 49টি গল্প প্রকাশিত হয়েছে এবং বেশ কয়েকটা প্রকাশের অপেক্ষায়। তিনি সব বিষয়ের ওপর গল্প লিখতে ভালোবাসেন এবং লিখেছেন। তার উল্লেখযোগ্য গল্প সমগ্র একটি মৃত্যুকে ঘিরে, বর আসার আগে, বালুচরি শাড়ি, আবর্জনা আপাতত থাক, ভিন্নরূপে ভালোবাসা, সামনে কুয়াশা, বউ মারা যাবার পর, ছারপোকা ইত্যাদি। তাহলে আর দেরি না করে চলুন আমরা শুরু করি আজকের এই গল্প। জীবন থাকলে সমস্যাও থাকবে। সমস্যা সন্দীপবাবুকে কোনোদিনই বিচলিত করতে পারেনি। ঠান্ডা মাথায় সমস্যার মোকাবিলা এতদিন ধরে করে এসেছেন। সব সমস্যার যে ভালো সমাধান করতে পেরেছেন তা নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক সমাধান করতে পেরেছেন। যে 2-4টে সমাধান ততটুকু ভালো হয়নি, সে ব্যাপারে সন্দীপবাবু নিরুপায় বলেই, অথবা বলা যায় পরিস্থিতির কবলে পড়ে। এমনভাবেই সন্দীপবাবু সুদীর্ঘ 60 বছর কাটিয়েছেন। কিন্তু এবারের অপ্রত্যাশিত জটিল সমস্যা তাঁকে রীতিমতো ভাবিয়ে তুলেছে। ছেলে স্বরূপ পড়াশোনায় ভালো থাকায় সন্দীপবাবুর মনের আশা জাগিয়ে সে বড় হয়েছে। দক্ষ ইঞ্জিনিয়ার হিসাবে কোম্পানিতে বেশ নামও করেছে। 3-4 বছর একটা কোম্পানিতে কাজ করার পর কোম্পানি তাকে ফ্রান্সে পাঠাতে চাইল। মা বাবার আপত্তি সত্ত্বেও স্বরূপ চলে গেল ফ্রান্সে। যাওয়ার সময় বলেছিল 2.5 বছর সেখানেই থেকে দেশে ফিরে আসবে, কিন্তু পরে আর ফিরে আসতে চাইল না। এক বিদেশিনীকে বিয়ে করে পাকাপাকিভাবে সেখানেই থেকে গেল। মেয়ে তন্নি মেধাবী ছাত্রী নয়, এর চেয়েও বড় কথা, পড়াশোনায় মনোযোগী না থাকায় স্কুল কলেজের ক্লাসগুলো কোনোরকম টপকে যাচ্ছে। এ নিয়ে তপতি মেয়েকে যথেষ্ট বকাঝকা করলেও সন্দীপবাবু খুব একটা মাথা ঘামান না। বিকম পাশ করার পর মেয়েকে বিয়ে দেওয়ার জন্য সন্দীপবাবু তোড়জোড় শুরু করলেন। কিন্তু মা ও মেয়ের ইচ্ছায় তন্নিকে দিল্লি পাঠাতে হলো MA পড়াতে। পড়া শেষ করে তন্নি দিল্লিতেই চাকরি পেয়ে গেল। মেয়ে চাকরি পেয়ে যাওয়ায় তপতি ভীষণ খুশি। একদিন সন্দীপবাবুকে বললেন, দেখো, তুমি তন্নিকে MBA পড়াতে চেয়েছিলে না? ভালো জায়গায় MBA পড়েছে বলেই তো আজ একটা চাকরি পেয়েছে বলো। সন্দীপবাবু বললেন, কিন্তু বেতন বেশি দেয় না, অথচ কোম্পানি ব্লটিং পেপারের মতো রক্ত শুষে নিচ্ছে। তপতি বললেন, তা নিক, বেতন আস্তে আস্তে বাড়বে। সবচেয়ে ভালো লাগছে আমাদের বুড়ো বয়সে ও আমাদের দেখতে পারবে। দেখো, যে যাই বলুক, রোজগেরে না হলে বিয়ের পর মেয়েরা মা বাবার জন্য কতটুকুই বা করতে পারে বলো দেখি। স্বামীর কাছে বারবার হাত পাততে নিজেরই তো কেমন সংকোচ লাগবে, স্বামী যতই কিছু না বলুক। সন্দীপবাবু বললেন, তা তো ঠিক। তপতি খুশি চেপে রাখতে পারছে না, বললেন, তন্নির চাকরিটা পাওয়া আরেকটা কারণে ভীষণ জরুরি। সন্দীপবাবু তপতির মুখের দিকে তাকিয়ে
আরেকটা কারণ শোনার জন্য অপেক্ষা করছেন। তপতি বললেন, সৌরভ বিদেশে থাকে, সব সময় আমাদের খোঁজ খবর রাখা, দেখাশোনা করা তার পক্ষেও কি সম্ভব বলো? এখন আমরা মেয়ের ওপরে নিশ্চিন্তে ভরসা করতে পারি। একটু থেমে তপতি বললেন, এবারে আস্তে আস্তে তন্নির জন্য উপযুক্ত ভালো পাত্র দেখতে শুরু করি, কি বলো? সন্দীপবাবু বললেন, চাকরি পেয়েছে ঠিক আছে, কিন্তু এতে মুশকিলও হয়েছে। তপতি বললেন, কেন? আরে মেয়েটা ওদিকে চাকরি করছে, এদিকে ছেলের সঙ্গে বিয়ে দিলে তাকে চাকরি ছেড়ে আসতে হবে। হ্যাঁ, তাতে কি সে রাজি হবে? তপতি বললেন, কেন চাকরি কেন ছাড়বে? দেখো, ভালো রোজগারে পেলে দিল্লি মুম্বাই বিয়ে দিতেও আমার আপত্তি নেই। হ্যাঁ, আমি বাবা অত সেকেলে নই। সন্দীপবাবু বললেন, সেকেলে নও তা জানি, দেখা যাক কি হয়। বিয়ের ক্ষেত্রে ভাগ্য একটা ফ্যাক্টর। এছাড়া আজকাল তো অনেক কিছুতেই সমীকরণ, রসায়ন, এই শব্দগুলো কোথা থেকে যে এসে জুড়ে বসে, সবকিছু মানেও বুঝি না ছাতা। তপতি ভেঙচি কাটার সুরে বললেন, মানে তোমাকে বুঝতে হবে না, সুপাত্রের জন্য আমাদের চেষ্টা করতে হবে তো নাকি? মা বাবাকে চেষ্টা করার কোনো সুযোগই তন্নি দিল না। তারই এক সহকর্মীকে সে বিয়ে করতে চাইল। সন্দীপবাবু তপতি এতে আপত্তি করলেন, কারণ ছেলেটা অবাঙালি এবং বয়সে তন্নির চেয়ে প্রায় 3 বছরের ছোট। কিন্তু তন্নি তার সিদ্ধান্ত থেকে নড়তে রাজি না হওয়ায় মেয়ে হারানোর ভয়ে বিয়েতে অনুমোদন দেওয়া ছাড়া সন্দীপবাবু তপতির করার কিছুই থাকল না। ছেলে ফ্রান্সে, মেয়ে দিল্লিতে। ছেলের বউ ফরাসি, মেয়ের জামাই পাঞ্জাবি। সন্দীপবাবু তপতি প্রথম দিকে মন খারাপ করলেও আস্তে আস্তে মনকে সান্ত্বনা দিতে চেষ্টা করছেন। কয়েকজন পাড়া প্রতিবেশী মা বাবাদের দেখে। ইদানিং এসব ঘটনা কোনো খবরই নয়। বুড়ো বুড়ির দিন কেটে যাচ্ছে। বিয়ের পর সন্তান আসার আগের সময়টাতে শুধু দুজন ছিলেন, এখনও তাই। মাঝখানে ঝড়ের বেগে সংসার করা, বাড়ানো, গোছানো, যা সেই সময়ের সঙ্গে পার্থক্য হচ্ছে শরীর ও মন। সে সময় নীরোগ শরীর নিয়ে দুটো সতেজ মন কোনো কিছুর সৃষ্টির নেশায় মেতেছিল। এখন রোগগ্রস্ত দুটি শরীর ভারাক্রান্ত মন নিয়ে দিন কাটাচ্ছেন। আগে ছিল খবরের শুরুর ছেলে হবে না মেয়ে হবে, ওরা পড়াশুনোই কেমন হবে, বড় হয়ে ওরা কি করবে, কার সঙ্গে ওদের বিয়ে দেবেন ইত্যাদি। যত দিন এগিয়েছে আগের সব খবর সমাপ্তি ঘটিয়ে এখন একটাই মোক্ষম খবর টিকে আছে। কার হবে কাঙ্ক্ষিত সৌভাগ্য, মৃত্যু কাকে আগে ছিনিয়ে নেবে। ছিনিয়ে নয়, বলা উচিত মৃত্যু কাকে আগে তার কোলে আশ্রয় দেবে। হ্যাঁ, এমনটাই ভাবছেন সন্তানদের কাছে পরিত্যক্ত হয়ে যাওয়া বুড়ো বুড়ি। কয়েক মাস পর সংসারটা একটা জোর ধাক্কায় নড়ে উঠল। একদিন গভীর রাতে সন্দীপবাবু বুকে অসহ্য যন্ত্রণা বোধ করছেন। পাড়ার 2-3টে ছেলে নিয়ে তপতি স্বামীকে নিয়ে হাসপাতালে ছুটলেন। রোগীকে পরীক্ষা করে ডাক্তার 2-3 রকমের ইঞ্জেকশন ও স্যালাইন দিলেন। পরদিন নানা ধরনের ব্লাড টেস্ট এবং হার্টের ইসিজি। হার্টে একটু প্রবলেম পাওয়া গেল। হাসপাতালে কয়েকদিন থাকার পর কিছুটা সুস্থ হয়ে সন্দীপবাবু বাসায় ফিরে এলেন। খাওয়া দাওয়া, চলাফেরার উপর ডাক্তারবাবু কিছু বিধিনিষেধ বেঁধে দিলেন। সেই থেকে নতুন সমস্যা পরিবারটিকে ঘিরে ধরল। তপতি বললেন, এখানে আর বেশি দিন থাকাটা ঠিক হবে না, বুঝলে? ভীষণ অসহায় মনে হচ্ছে। চলো শিলচরে একটা বাড়ি বা ফ্ল্যাট কিনে চলে যাই। সন্দীপবাবু বললেন, এতদিন ধরে এখানে ডিসির অফিসে চাকরি করার সুবাদে অনেকের সঙ্গেই পরিচয়, মেলামেশা ও ঘনিষ্ঠতা আছে। বিপদে আপদে কাউকে না কাউকে পাওয়াই যাবে। হঠাৎ করে উদ্বাস্তুর মতো শিলচরে গিয়ে হাজির হলে ভালো লাগবে? তপতি বললেন, ভালো লাগার বয়স কি এখন আছে? এখন সবচেয়ে বড় কথা হলো নিরাপত্তা। শিলচরে গেলে ভালো ডাক্তারের, লোকজনের অভাব হবে না। এমার্জেন্সির সময় প্লেনে করে কলকাতায় যেতেও মাত্র 1 ঘন্টা লাগবে। আসলে
স্ত্রীর কথা ভেবে প্রায় সব ছেলেরাই শ্বশুরবাড়ির কাছেই বাড়ি বানায়। এখানে বাড়ি বানাবার আগে আমি কি তোমাকে কোনো বাধা দিয়েছিলাম বলো? সে সময় আমার কথা শুনলে না। আজ শুনলে এইভাবে অসুবিধার মধ্যে পড়তে হতো না। শ্বশুর বাড়ি বলতে তো তোমার ওই বুড়ো বাবা ও এক মাঝবয়সী অবিবাহিত ভাই, ওদের উপর কতটুকু ভরসা করা যায়? কেন যাবে না? আমার দুই মামার বাড়িতে শিলচরেই। এখানে নিজের আত্মীয় বলতে কে আছে কে শুনি? আমার দিক থেকে তো কেউই নেই, আর তোমার দিকেরও। তোমার চাকরি শেষ হওয়ার পর এখানে এভাবে পড়ে থাকার কি কোনো মানে হয়? অনাত্মীয়দের ওপর কতটুকুই বা নির্ভর করা যায়? আমার তো মনে হয় সেটা করা উচিত নয়। আজকাল সবাই নিজেদের নিয়ে ব্যস্ত, নিজেদের সমস্যায় জর্জরিত। একটু থেমে তপতি বললেন, এই তো সেদিন রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে, তারপর তোমাকে হাসপাতালে নিয়ে যেতে হলো। যেভাবে বেঁচে গিয়েছিলে সে তো আমার বড়ার যোগ্য। এরপরেও যদি আমাদের শিক্ষা না হয় তাহলে আর কবে হবে? শোনো, প্র্যাকটিক্যাল হতে হবে, বুঝলে? একদিন সবাইকেই তো যেতে হবে। এটা মেনে নেওয়া ছাড়া আর যে কোনো উপায় নেই। এর থেকে চরম সত্য আর কি বা হতে পারে? তোমার যা শরীরের অবস্থা, সত্যি বলতে আমার ভীষণ ভয় লাগে। ভগবান না করুক সেরম কিছু ঘটে গেলে নিঃসন্তানের মতো, অনাথের মতো এখানে পড়ে থেকে আমাদের কি অবস্থা হবে ভাবতে পারছো? আমার সত্যি ভয় করে গো। তাই বলছি, চলো বরং শিলচরেই চলে যাই, আর দেরি করো না। স্ত্রীর বলা যুক্তিপূর্ণ কথাগুলো সন্দীপবাবু অস্বীকার করতে পারছেন না। খাঁ খাঁ করা বিশাল দোতরা বাড়িটার ভেতরে বসে তিনি ভাবছেন, নিজের ছেলেবেলায় দেখেছেন অনেক বাড়ি 2-3 প্রজন্মও ভোগ করত। সারাদিন দুশ্চিন্তা মুক্ত হয়ে সুখে শান্তিতে বেঁচে থাকার জন্যই চাকরিতে ঢোকার কয়েক বছরের মধ্যেই বাড়িটা অনেক কষ্টে বানিয়েছিলেন। কিন্তু মাত্র 1.5-2 দশক দিনকাল বদলে দিল। আগে সারা জীবনে একটি বাড়ি বানানোয় অনেকের পক্ষে অসম্ভব হতো না। এখন অসৎ উপায়ে অর্থ উপার্জনের মাধ্যমেই হোক, অনেকেরই একাধিক বাড়ি আছে। আবার এমনও দেখা যায় অনেকে জীবনে 2-3 বার বাড়ি পাল্টায়। এই জন্য অবধারিতভাবে বাড়ি শব্দটার সেই মূল্যবোধই হারিয়ে গেছে। আগে ছিল বাড়ি মানে মাটির টান, বাড়ি মানে রক্ত ঝরা সম্পদ, বাড়ি মানে আলো বাতাসের অবাধ চলাচল, বাড়ি মানে স্থায়ী ঠিকানা। আজকাল বাড়ি মানে কংক্রিটের জঙ্গল, বাড়ি মানে সময় পরিস্থিতি বিশেষে আপদ, বাড়ি মানে নিতান্ত মাথা গোঁজার একটা ঠাঁই, বাড়ি মানে স্থায়ী ঠিকানার স্থায়ী শব্দের আগে উড়ে এসে জুড়ে বসেছে অক্ষরটা। এক কথায় বাড়ি শব্দের সংজ্ঞাটাই বদলে গেছে, সঙ্গে আরও অনেক শব্দের। যেমন ইদানিং অনেক ক্ষেত্রে প্রেমের সংজ্ঞা হচ্ছে জাস্ট টাইম পাস, বন্ধুর মানে হচ্ছে স্বার্থ আদায়ের জন্য কিছুদিনের সঙ্গী, পিতার মানে জাস্ট ফাইন্যান্সের ব্যাংকের এটিএম কার্ড, এবং আরও অনেক শব্দ। এসব নিয়ে যত কম ভাবা যায় ততই ভালো। ভাবলেই শুধু বিষণ্ণতা, চারিদিকে শূন্যতা, হাহাকার। ছেলে মেয়ের সঙ্গে সম্পর্কে এমন একটা জায়গায় এসে ঠেকেছে, সন্দীপবাবু তপতির কেউ একা হয়ে গেলে ওদের ঠিকানায় যাওয়া সম্ভব নয়। অনেক চিন্তাভাবনা করে বহু কষ্টে মায়া কাটিয়ে সন্দীপবাবু তার অবর্তমানে স্ত্রীর নিরাপত্তার কথা ভেবে এখানে বিশাল বাড়িটা ন্যায্য মূল্যের চেয়ে কম দামে বিক্রি করে দিলেন। শিলচরে একটা রেডিমেড ছোট্ট বাড়ি কিনে স্বামী স্ত্রী পাকাপাকিভাবে সেখানেই চলে গেলেন। রেডিমেড কিনেছেন বলেই বাড়িটা শ্বশুর বাড়ি থেকে একটু দূর হয়ে গেল, তা হোক, একই শহরে তো। শিলচরে এসে তপতি মহা খুশি। খুশির চেয়েও বড় কথা, নিজেকে আগের মতো অসহায় নিঃসঙ্গ মনে হচ্ছে না। একটা নিরাপত্তার চাদর তাকে মুড়ে দিল এক পরম তৃপ্তিতে। নিজের অবর্তমানে স্ত্রীর মারা যাওয়ার পর তাকে অন্তত কুকুর শেয়ালে টানা হ্যাচড়া করবে না ভেবে সন্দীপবাবু স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।
একটা জটিল সমস্যার সমাধান করে নিশ্চিন্ত সন্দীপবাবু মাত্র 3 মাস যেতে না যেতেই আরেকটা জটিল সমস্যার আবর্তে ডুবে গেলেন, যা তাঁকে রীতিমতো ভাবিয়ে তুলল। সংসারটা যেন 5-6 রিক্টার স্কেলের ভূমিকম্পে আবার নড়ে উঠল। একদিন শেষ রাতে হঠাৎ স্ট্রোক করে তপতী মারা যান। চিকিৎসার কোনো সুযোগ না দিয়ে ঘটনার আকস্মিকতায় সন্দীপবাবু বিহ্বল হয়ে পড়লেন। নিশ্চিন্তে বাকি জীবনের কটা দিন কাটানোর জন্যই তিনি শিলচরে এসেছিলেন। তপতী হঠাৎ চলে গিয়ে তাকে আবার দুশ্চিন্তায় ছুঁড়ে দিলেন। এখন এই অপরিচিত জায়গায় অসুস্থ শরীর নিয়ে একা কিভাবে বাঁচবেন, এটাই সন্দীপবাবুকে দিশেহারা করে তুলল। অসহায় তিনি বৃদ্ধাশ্রমে চলে যাবেন কিনা ভাবছেন। শিলচরে বাড়িটা বিক্রি করে আবার পুরনো জায়গায় ফিরে যাওয়ার কথাও মাঝে মধ্যে ভাবছেন। কয়েক মাস পর পাশে আছি সংস্থার সেক্রেটারি অতীনের সঙ্গে সন্দীপবাবুর পরিচয় হয় দুস্থদের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে। সংস্থাটি তাঁর পাড়ারই। সমাজ কল্যাণমূলক কাজে পাশে আছির কর্মকর্তা ও সদস্যরা নিয়োজিত। অতীনের বয়স মাত্র 30 পেরিয়েছে। কয়েকদিন ধরে হার্টটা আবার উৎপাত শুরু করেছে। একদিন সন্দীপবাবু ডাক্তারের কাছে হার্ট চেক আপ করার জন্য এসেছেন, কিন্তু নির্ধারিত সংখ্যক টিকিট শেষ হয়ে যাওয়ায় ডাক্তার দেখানোর কোনো সুযোগই পেলেন না। এক রাশ দুশ্চিন্তা নিয়ে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। এমন সময় রাস্তায় অতীনের সঙ্গে দেখা। তার অসুস্থতার কথা জানতে পেরে অতীন বলল, জেঠু, আপনি ডাক্তারের চেম্বারের বাইরে রাখা বেঞ্চে গিয়ে বসুন, আমি এক্ষুনি আসছি। কথাটা বলে ভিড় থেকে অদূরে গিয়ে অতীন মোবাইল ফোনে কার সঙ্গে যেন কথা বলল। কয়েক মিনিটের মধ্যে সে ফিরে এসে সন্দীপবাবুকে বলল, একটু বসুন জেঠু, ডাক্তারের সাথে আমার কথা হয়েছে, একজন পেশেন্ট দেখছেন, উনি বের হলে আপনি যাবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর পেশেন্ট বের হয়ে গেল। অতীন সন্দীপবাবুকে চেম্বারের ভেতরে নিয়ে গিয়ে ডাক্তার দেখিয়ে আনল। অতীনকে কি বলে কৃতজ্ঞতা জানাবেন সন্দীপবাবু শব্দ খুঁজছেন। একটা অটো থামিয়ে সন্দীপবাবুকে উঠিয়ে অতীন বলল, আপনি চলে যান, যাবার সময় অটো থামিয়ে যে কোনো ফার্মেসি থেকে ওষুধগুলো নিয়ে নেবেন। তারপর অটো ড্রাইভারের উদ্দেশ্যে বলল, এই একটু আস্তে চালাস। চার 5 মাস পর অতীন তার ঘরে বসে নিরঞ্জন এবং অভিষেকের সঙ্গে আগামী কর্মসূচি নিয়ে আলোচনা করছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। ঘর থেকে বেরিয়ে সন্দীপবাবুকে দেখে অতীন অবাক, বলল, ভেতরে আসুন জেঠু। সন্দীপবাবু ঘরের ভেতরে ঢুকে একটা চেয়ারে বসলেন। অতীন জিজ্ঞেস করল, শরীরটা ঠিক আছে তো? সন্দীপবাবু বললেন, হ্যাঁ, সেদিন ডাক্তারের দেওয়া ওষুধগুলো তো খেয়েই চলেছি, হ্যাঁ আরাম পাচ্ছি বেশ। কোনো দরকার পড়লে নির্দ্বিধায় আমার বাসায় চলে আসবেন বা খবর পাঠাবেন। নিরঞ্জন এবং অভিষেকের সঙ্গে অতীন সন্দীপবাবুকে পরিচয় করিয়ে দিল। কিছু সময় অন্যান্য প্রসঙ্গে কথা বলার পর সন্দীপবাবু অতীনকে বললেন, তোমার কাছে এসেছিলাম, একটু একটু বাইরে এসো। কি ব্যাপার বলুন তো, এনি প্রবলেম? প্রবলেম নয়, তবুও। ফ্যানের নিচে বসুন, এখানে বলতে খুব অসুবিধা না হলে অনায়াসে বলতে পারেন। তারপর নিরঞ্জন ও অভিষেকের দিকে আঙ্গুল দেখিয়ে বলল, এরাও আমার মতনই, একই সংস্থাতে আছি, কোনো সময় আমাকে না পেলে এদের বলতে পারেন। সহকর্মীদের উদ্দেশ্যে অতীন বলল, শোন, জেঠুকে চিনে রাখ, সুবিধা অসুবিধা হলে একটু দেখে নিস, হ্যাঁ, আমাদের পাড়াতেই থাকেন। সন্দীপবাবু বললেন, শুনেছি তোমরা নাকি ওই সংস্থা নিজস্ব অফিস ঘর খোলার জন্য জমি খুঁজছো। অতীন বলল, হ্যাঁ জেঠু, কিন্তু সামর্থ্য দিয়ে সুবিধা মতো জমি পাচ্ছি না। একটু থেমে অতীন জিজ্ঞেস করল, আচ্ছা জেঠু, কোনো খালি জমির সন্ধান জানা আছে আপনার, কিংবা রেডিমেড বাসা হলেও চলবে? অভিষেক বলল, এই এলাকায়? এদের কথার উত্তর এড়িয়ে সন্দীপবাবু বললেন, এই পাড়ার আইনজীবী অমরেশবাবুকে চেনো? হ্যাঁ, ভালোভাবেই চিনি, কেন বলুন তো? নিরঞ্জন জানতে চাইল, কোনো ঝামেলায় পড়েছেন?
না না, ঝামেলার কিচ্ছু নয়। তার সঙ্গে পরামর্শ করে আমি তার কাছে একটা উইল রেখে দিয়েছি। আমি মারা যাওয়ার পর আমার বাড়িটা তোমাদের সংস্থাকে দান করে গেলাম। আপাতত তোমরা আমার বাড়ির একটা ঘরে সংস্থার কাজকর্ম চালাতে পারো, বুঝেছো? তাঁর কথা শুনে সবাই ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। কয়েক মুহূর্ত সবাই চুপ। নীরবতা ভাঙল অতীন। কৃতজ্ঞতার সুরে সে বলল, এ আপনি কি করলেন? বাবার সম্পত্তি সন্তানেরাই পায়, যা সবাই করে তাকে থামিয়ে দিয়ে সন্দীপবাবু বললেন, আমিও তো তাই করলাম। অতীনরা অবাক ও মুগ্ধ দৃষ্টিতে সন্দীপবাবুর দিকে তাকিয়ে থাকল। শেষ হলো আজকের এই বিশেষ নিবেদন। বিকাশ দে রচিত অভূতপূর্ব সৃষ্টি সন্তান। আজকের এই গল্পের বিভিন্ন চরিত্রের অভিনয়ে যারা ছিলেন: কথকের ভূমিকায় তাজ, সন্দীপবাবুর ভূমিকায় রাজ, তপতির ভূমিকায় ঝিনুক, অতীনের ভূমিকায় তাজ, নিরঞ্জনের ভূমিকায় তমাল, অভিষেকের ভূমিকায় অভিষেক, আবহ সঙ্গীতে ওয়েবক্রাফট স্টুডিওস, পোস্টার ডিজাইনে উইসপার আর্ট স্টুডিওস এবং পর্ব পরিচালনায় আমি রঞ্জিতা। পরবর্তীতে আমরা আবারও হাজির হচ্ছি খুব শীঘ্রই। তবে হ্যাঁ, আজকের গল্পটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।